আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি হিন্দুস্তান টাইমসের বিস্তারিত সাক্ষাৎকার কিংবা আনন্দবাজারের সাক্ষাৎকার পড়লে পরিষ্কার যে শেখ হাসিনা একেবারে নিজ কাঁধে দায়িত্ব নিয়েছেন যে তিনি আওয়ামী লীগের রাজনীতিকে ফেরাবেন বাংলাদেশের মাটিতে। তিনি দেখছেন এখনো শত শত হাজার লাখ লাখ কর্মী এত নির্যাতন নিপীড়নের মধ্যেও আওয়ামী লীগের রাজনীতিতেই বিশ্বাস রেখেছে এবং তিনি মনে করাচ্ছেন যে আওয়ামী লীগ তো একটা আদর্শিক রাজনৈতিক দল, কাজেই আওয়ামী লীগকে একটা নিষেধাজ্ঞা দিয়ে ঠেকানো যাবে সেটা মনে করবার তিনি কোনো কারণ দেখছেন না। এবং তিনি বলছেন যে রীতিমতো যে নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ দমে গেলে বাংলাদেশটাই তারা স্বাধীন করতে পারতো না। 1981 সালের 17ই মে শেখ হাসিনা ভারতে দীর্ঘ নির্বাসনের জীবন ছেড়ে অবশেষে সকল নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পেরেছিলেন। আওয়ামী লীগের রাজনীতিতে আওয়ামী লীগের নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখতে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকেই শেখ হাসিনাকে নির্বাসনের জীবন কাটাতে হচ্ছিল ভারতের দিল্লিতেই তিনি ছিলেন এবং 1981 সালের মে মাসের আগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারেন নাই। 45 বছর পর আবারও যখন তিনি দিল্লিতে নির্বাসনের জীবন কাটাতে বা নির্বাসনের জীবন বেছে নিতে বাধ্য হয়েছেন, তখন ভারতের সংবাদ মাধ্যমগুলো ভীষণ গুরুত্বের সঙ্গে এবছর 17ই মে দিবসটিকে ঘিরে শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছে এবং ইংরেজি অনেক শীর্ষস্থানীয় দৈনিকেই যেমন শেখ হাসিনা কবে ফিরবেন, আদৌ আওয়ামী লীগের রাজনীতিকে তিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন এমন প্রত্যাশা করেন কিনা, 17ই মে আবারও বাংলাদেশের রাজনীতিতে ঘটতে যাচ্ছে কিনা, এসব প্রশ্ন সামনে রেখে ইংরেজি দৈনিকগুলো যেমন খবর করেছে শেখ হাসিনার ইমেইল সাক্ষাৎকারের ভিত্তিতে, তেমনি পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় পত্রিকা আনন্দবাজার তারাও শেখ হাসিনার সাক্ষাৎকার ছেপেছে প্রথম পাতায় এবং সেই সাক্ষাৎকারে শেখ হাসিনার যেই বক্তব্যটি আনন্দবাজার শিরোনাম করেছে সেটা হচ্ছে মাথা উঁচু করে দ্রুত ফিরবো। শেখ হাসিনা এই যে মাথা উঁচু করে দ্রুত ফিরবো মানে শেখ হাসিনাই ফিরবেন, শুধু আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরবে তাই নয়, এবং মাথা উঁচু করে ফিরবো এই ঘোষণাটি এ সময়ে কিভাবে দিলেন, কারণ ভারতের শীর্ষস্থানীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে যে ইংরেজি সাক্ষাৎকারটা দিয়েছেন তিনি, সেখানেও খুব পরিষ্কারভাবে তিনি বলেছেন যে খুব শিগগিরই তিনি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে যাচ্ছেন, বাংলাদেশে ফিরতে যাচ্ছেন। এবং সাক্ষাৎকারগুলোতে শেখ হাসিনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে মানে তিনি কবে ফিরবেন, কিভাবে ফিরবেন, তিনি সরাসরি বলেছেন যে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন বাংলাদেশের রাজনীতিতে আসবে, যেটার জন্য তিনি নিজেও প্রতিদিন কাজ করছেন, হিন্দুস্তান টাইমস যেটা শিরোনাম করেছে সেটা বলছে যে অ্যাবসেন্স ডাজন্ট মিন সাইলেন্স, মানে আমি দেশে অনুপস্থিত তার মানে আমি চুপ করে বসে নাই, উইল রিটার্ন টু বাংলাদেশ ভেরি সুন, খুব শিগগিরই আমি বাংলাদেশে ফিরবো। এই যে তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে নিয়মিতভাবে তিনি কূটনৈতিক যোগাযোগ রক্ষা করছেন জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে, তিনি বাংলাদেশে নেতৃবৃন্দ এবং কর্মীদের সঙ্গে, তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বাংলাদেশের রাজনীতিতে ফেরার বিষয়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতেই প্রতিদিন তিনি কাজ করছেন। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শেখ হাসিনা বলেছেন এই সাক্ষাৎকারে, এবং বলা যায় প্রথমবারের মতো, কারণ মনে রাখতে হবে গত বছরের শেষের পর শেখ হাসিনা কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে আর কোনো সাক্ষাৎকার দেন নাই গত প্রায় 4-5 মাস ধরে। ফার্স্ট পোস্টের মতো ভারতের অনেক শীর্ষস্থানীয় পত্রিকা আবার সেটাকেই শিরোনাম করেছে, যেমন তারা বলছে শেখ হাসিনা ওয়ার্নস অফ ডার্ক ডেইজ আন্ডার বিএনপি রুল, vows to return to বাংলাদেশ ভেরি সুন,
মানে এক রকমের ভারতকে তিনি সম্ভবত সাবধান করতে চাইছেন, তারেক রহমান সরকারের সঙ্গে সম্পর্কটা তো ভালো হবেই না ভারতের, বরং 2001 থেকে 2006 সালে বাংলাদেশে শেখ হাসিনার ভাষায় যে উগ্রবাদ ও জঙ্গিবাদের উত্থানের কারণে বাংলাদেশ একটা অন্ধকার সময় পার করেছিল, সেটা ফিরে আসতে পারে যখন বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকবে। এবং তিনি তাতে বলেছেন, এই ইমেল সাক্ষাৎকারগুলোতে তিনি বলেছেন যে দেশে ফেরা কোনো নির্দিষ্ট দিন বা সময়ের ওপর নির্ভর করে না। আমরা বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন ফিরিয়ে আনার জন্য কাজ করছি। এটা শুধু আমার ফেরার জন্য নয়। শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসকে বলছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের কল্যাণের জন্য প্রয়োজন জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা খুব দ্রুত সেই লক্ষ্য অর্জন করব। কারণ প্রতিটি মুহূর্তই শেখ হাসিনা বলছেন তিনি দেশের জন্য লড়ছেন, কূটনৈতিক পর্যায়ে আন্তর্জাতিক আইনি কাঠামো ব্যবহার করে, এবং বিশ্ব মিডিয়াতেও আওয়ামী লীগ সক্রিয়ভাবে কাজ করছে। এবং শেখ হাসিনা এই সাক্ষাৎকারগুলোতে আবারও মনে করিয়েছেন যে তিনি 19 বার হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেছেন, কিন্তু কিছুই তাকে কখনো থামাতে পারেনি। এবং শেখ হাসিনা বলেছেন, মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, তাই খুব শিগগিরই আমি বাংলাদেশের মাটিতে ফিরবো। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আছে, এই অবস্থায় কি করে শেখ হাসিনা ভাবছেন শিগগিরই ফিরবেন, মাথা উঁচু করে ফিরবেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ আছে? এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসকে বলেন যে আওয়ামী লীগ জনগণের দল, এই দল বন্দুকের জোরে বা ক্ষমতার আশীর্বাদে জন্ম নেয় নাই। মানে কোনো, যেটা শেখ হাসিনা সবসময় বলেন যে এই দল তো বন্দুকের জোরে বা ক্যান্টনমেন্টের ভেতরে জন্ম নেয় নাই। কাগজে লেখা কোনো নিষেধাজ্ঞা এই দলকে দমিয়ে রাখতে পারবে না। যদি নিষেধাজ্ঞা দিলে আওয়ামী লীগকে থামানো যেত, তাহলে বাংলাদেশই জন্ম নিত না। এবং শেখ হাসিনা বলছেন যে আওয়ামী লীগ তো বারবারই আরো শক্তিশালী হয়ে ফিরেছে। যারা মনে করছে নিষেধাজ্ঞা স্থায়ী, তাদের ইতিহাসের দিকে তাকানো উচিত। এই নিষেধাজ্ঞা ক্ষমতাসীনরা যে কত ভয় পায় আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি হিসেবে, তার প্রমাণ। কারণ শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসকে মনে করাচ্ছেন যে যদি আওয়ামী লীগ সংগঠিতভাবে গণতান্ত্রিক রাজনীতি করতে পারে, তাহলে যে এই দলগুলোর পক্ষে, মানে বিএনপি জামায়াতের মতো দলগুলোর পক্ষে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালানো কঠিন হয়ে পড়বে। সে কারণে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে। এবং দলীয় শক্তির প্রমাণ হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী মনে করাচ্ছেন, এই যে লাখ লাখ সমর্থক, শত শত হাজার নেতাকর্মী যারা এখনো বাংলাদেশে আছেন, তাদের বিরুদ্ধে যে হামলা, মামলা, কারারুদ্ধ করে রাখা হচ্ছে, নির্যাতনের করা হচ্ছে, তারপরেও তারা কিন্তু ঐক্যবদ্ধ আছেন। এবং তাই দেশের স্বার্থে আওয়ামী লীগের ফিরে আসা এটা অনিবার্য, এটা শুধু সময়ের ব্যাপার মাত্র। শেখ হাসিনা বলছেন যে এমনকি এত নির্যাতন, নিপীড়নের মধ্যেও এখনো বাংলাদেশের কৃষকের পাশে গিয়ে দাঁড়াচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরাই। এবং তিনি তাই বলছেন যে এই দলকে ঠেকিয়ে রাখা কোনো নিষেধাজ্ঞার পক্ষে সম্ভব নয়। হিন্দুস্তান টাইমস প্রশ্ন করেছিল যে অনেকে তো শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের কথা বলছে, একটা পুনর্গঠন বা সংস্কারের উদ্যোগ কি নেওয়া হচ্ছে, মানে রিঅর্গানাইজ বা পিউরিফিকেশনের উদ্যোগ নেওয়া হচ্ছে? শেখ হাসিনা এই সাক্ষাৎকারে এটাও খুব ইন্টারেস্টিং বলেছেন, নতুন বলেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, সে তার ঘর গোছানোর জন্য যা করা দরকার সেটা নিজেই করতে পারবে। অনেক সময়ই ষড়যন্ত্রকারীরা এবং রাজনৈতিক প্রতিপক্ষ এই পিউরিফিকেশনের নামে, মানে ঘর গোছানোর নামে, একটা শুদ্ধিকরণের নামে আসলে রাজনৈতিক দলকে পুরোপুরি ভেঙে দিতে চায়। কাজেই এই পিউরিফিকেশন, শুদ্ধিকরণ কিংবা পুনর্গঠন, সেটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনো অন্য কারো রাজনৈতিক প্রতিপক্ষ বা কোনো ষড়যন্ত্রকারীদের প্রেসক্রিপশনে করতে রাজি নন। সেটাও তিনি এই হিন্দুস্তান টাইমসের এই সাক্ষাৎকারে পরিষ্কার করেছেন। সবচেয়ে বড় কথা, হিন্দুস্তান টাইমসের বিস্তারিত সাক্ষাৎকার কিংবা আনন্দবাজারের সাক্ষাৎকার পড়লে পরিষ্কার যে শেখ হাসিনা একেবারে নিজ কাঁধে দায়িত্ব নিয়েছেন যে তিনি আওয়ামী লীগের রাজনীতিকে ফেরাবেন বাংলাদেশের মাটিতে।
তিনি দেখছেন এখনো শত শত হাজার লাখ লাখ কর্মী এত নির্যাতন নিপীড়নের মধ্যেও আওয়ামী লীগের রাজনীতিতেই বিশ্বাস রেখেছে এবং তিনি মনে করাচ্ছেন যে আওয়ামী লীগ তো একটা আদর্শিক রাজনৈতিক দল, কাজেই আওয়ামী লীগকে একটা নিষেধাজ্ঞা দিয়ে ঠেকানো যাবে সেটা মনে করবার তিনি কোনো কারণ দেখছেন না। এবং তিনি বলছেন যে রীতিমতো যে নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ দমে গেলে বাংলাদেশটাই তারা স্বাধীন করতে পারতো না। এবং শেখ হাসিনা আসলে ভারত সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এক রকমের বিএনপি জামাত শাসনামলের স্মৃতি মনে করিয়ে দেওয়াটাও এখন গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় মনে করছেন। তিনি তার সাক্ষাৎকারে বলেছেন যে উগ্রবাদ ও জঙ্গিবাদ শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্যও বড় হুমকি। 2001 থেকে 2006 সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশ জঙ্গিবাদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছিল। 63 জেলায় একযোগে বোমা হামলা হয়েছিল, তার ওপর আমার ওপর মানে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হয়েছিল, বিচারক হত্যা করা হয়েছিল, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তখন যে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের মতো ঘটনা ঘটেছিল, শেখ হাসিনা কিন্তু এই সাক্ষাৎকারে এটাও মনে করিয়েছেন। এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আমার মনে হয়েছে যে শেখ হাসিনা কিন্তু নির্বাচনের আগে যখন তারেক রহমান ফিরে যাচ্ছেন কিংবা ভারত সরকার খালেদা জিয়ার মৃত্যুর পরপর যে তারেক রহমান সরকারের সঙ্গে এক রকমের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে যখন মৈত্রীর হাত বাড়াতে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে তারেক রহমানের শেষকৃত্যের দিন ঢাকাতে পাঠালেন, কিংবা প্রধানমন্ত্রী মোদি ভারতে তিনি যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন সেটা নির্বাচনের ফলাফলে টের পাওয়া মাত্র প্রথম বিশ্ব নেতা হিসেবে তারেক রহমানকে ফোন করে বসলেন, কিংবা একটা আন্তরিক চিঠি লিখে তাকে স্ত্রী কন্যা সহ ভারত সফর করতে বললেন, তখন কিন্তু শেখ হাসিনা কখনো ভারতকে মানে তার আশ্রয়দাতা দেশকে এটা স্মরণ করার নাই যে এই তারেক রহমানই সেই তারেক রহমান যিনি 2001 থেকে 2006 সালের বিএনপি জামায়াত জোট সরকারের একেবারে শীর্ষ নেতৃত্ব স্থানীয় পর্যায়ে ছিলেন এবং সে সময় ভারতের পুরো অঞ্চল মানে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সীমান্তবর্তী প্রতিটি রাজ্যে ভীষণভাবে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছিল, কারণ বাংলাদেশের সীমান্তের ভেতরে মানে ওই 10 ট্রাক অস্ত্র নিয়ে আসা থেকে শুরু করে প্রশিক্ষণ শিবির এবং আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে এক রকমের প্রশ্রয় দিয়ে আসা হচ্ছিল, ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে শক্তি সঞ্চয়ের সুযোগ করে দেওয়া হচ্ছিল। কিন্তু এই সাক্ষাৎকারটিতে মে মাসে এসে যখন তারেক রহমান সরকারের বয়স 3 মাস পেরিয়েছে এবং যখন ভারত বাংলাদেশ সম্পর্কটাও তারেক রহমান সরকারের আমলেও খুব চাঙা হয়ে উঠতে পারছে না, তখন শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে 2001 থেকে 2006 শাসনামলের কথা মনে করিয়েছেন। কারণ শেখ হাসিনা তার সাক্ষাৎকারে এটা বলেছেন যে 2024 সালের 5ই আগস্টের পর আমরা দেখেছি দণ্ডপ্রাপ্ত শীর্ষ জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে, জঙ্গিবাদ ও সন্ত্রাসে জড়িত দণ্ডপ্রাপ্ত অনেক ব্যক্তি সংসদে প্রবেশ করেছে। এবং শেখ হাসিনা বলছেন 2001 থেকে 2006 সালের অন্ধকার সময় আবার তাই ফিরে আসার শঙ্কা তৈরি হয়েছে। জঙ্গিবাদের কালো ছায়া এখন সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও ছড়িয়ে পড়েছে, এটা নিঃসন্দেহে দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। পুরো সাক্ষাৎকারে আমার মনে হয়েছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা শেখ হাসিনা মনে করিয়েছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের আর্থিক অবস্থায় তারেক রহমান সরকারের আমলে ইউনূস সরকারের লুটপাটের পর এমন খারাপ জায়গায় পৌঁছেছে, এরই মধ্যে তারেক রহমান সরকার প্রায় 1 লাখ কোটি টাকা ঋণ নিয়েছে এবং দেশের অর্থনীতি এমনই ভয়াবহ সংকটের মুখে যেখানে বিদ্যুৎ নেই, তেল নেই, গ্যাস নেই, সার নেই, সেচের পানি নেই, কর্মসংস্থান কমেছে এবং পণ্যের দাম বেড়েছে। এই অবস্থায় তাই শেখ হাসিনা বলছেন যে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীর ওপর যে রাজনৈতিক গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার অবসান ঘটিয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা এখন তাই সময়ের ব্যাপার মাত্র।
মাথা উঁচু করে দ্রুত ফিরব। আনন্দবাজারে শেখ হাসিনার বিস্ফোরক সাক্ষাৎকার নেপথ্যে কি চলছে? শেখ হাসিনা আসলে ফিরছেন, আওয়ামী লীগ ফিরছে, তবে আওয়ামী লীগ ফেরার কিছু নেই, আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ আসলে কাজে ফিরবে, চারিদিকে কিন্তু এই সাড়া শব্দ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং শেখ হাসিনা ভারতের অন্যতম একটা শীর্ষ দৈনিক আনন্দবাজারে তার দেশে ফেরা আওয়ামী লীগের রাজনীতি বর্তমান অবস্থা নিয়ে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে আবারও তিনি দৃঢ় কণ্ঠে ব্যক্ত করেছেন যে তিনি দেশে ফিরতে যাচ্ছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এটি নিঃসন্দেহে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছেন তিনি খুব দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরে আসছেন, আর সেটা হবে একদম মাথা উঁচু করে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত একটি এক্সক্লুসিভ বা একান্ত সাক্ষাৎকারে নিজের এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন তিনি। একদিকে বাংলাদেশে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের পর এখন বিএনপি ক্ষমতার মসনদে, আর অন্যদিকে নয়াদিল্লির সাথে ঢাকা শুরু করেছে দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন ইনিংস। কিন্তু এই সমীকরণের মধ্যেই শেখ হাসিনার এই বিস্ফোরক বার্তা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। আমি এই মুহূর্তের ভিডিওতে বুঝতে চাই যে ভারতের অবস্থান কি এ ব্যাপারে এবং শেখ হাসিনার এই অদম্য আত্মবিশ্বাসের নেপথ্য শক্তি ঠিক কোথায়। দর্শক, আনন্দবাজার পত্রিকার রিপোর্টের শুরুতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। বাংলাদেশে বর্তমানে ক্ষমতার পরিবর্তন ঘটেছে। বিএনপি ক্ষমতায় আসার পর ভারতের মোদী সরকার তাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন ইনিংস বা অধ্যায় শুরু করেছে। ভারত তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে কূটনৈতিকভাবে এগোচ্ছে। তবে এই নতুন ইনিংসের মধ্যে গত মাসে নয়াদিল্লিতে এসেছিলেন বাংলাদেশের বর্তমান বিদেশমন্ত্রী খলিলুর রহমান। তিনি ভারতে এসে ভারতের কাছে একটি বড় দাবি পেশ করেন। তিনি শেখ হাসিনা এবং বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের অর্থাৎ বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য পুনরায় আনুষ্ঠানিক আর্জি জানান। কিন্তু এখানে টুইস্ট, আনন্দবাজার পত্রিকা তাদের ভারতের বিদেশ মন্ত্রক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফেরত পাঠানো নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর বা পিএমওতে এই মুহূর্তে কোনো চিন্তা ভাবনাই নেই। অর্থাৎ নয়াদিল্লি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার বিষয়টিকে একেবারে আমলে নিচ্ছে না। ঠিক এই রকম একটি জটিল ও উত্তাল পরিস্থিতিতে নিজের এবং আওয়ামী লীগের অন্য নেতাদের দেশে ফেরা নিয়ে আনন্দবাজারের মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন শেখ হাসিনা। সাংবাদিক অগ্নি রায়ের নেওয়া এই সাক্ষাৎকারে উঠে এসেছে এক অদ্ভুত ঐতিহাসিক সংযোগ। মনে করিয়ে দেওয়া ভালো, 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘ 6 বছর নির্বাসিত জীবন কাটিয়ে 1981 সালের 17 মে শেখ হাসিনা প্রথম নিজ দেশে ফিরেছিলেন। তার ঠিক 45 বছর পর আবারও ভারতে আশ্রয় নিতে বাধ্য হওয়া শেখ হাসিনার কণ্ঠে সেই পুরনো লড়াইয়ের প্রতিধ্বনি। সাক্ষাৎকারে শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, আমাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমার দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো কিছুই আমাকে দমাতে পারেনি, থামানো যায়নি। তিনি যোগ করেন, সৃষ্টিকর্তা যেহেতু আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব। আর আমার এই ফেরা কোনো গোপনে বা নতজানু হয়ে নয়, আমি মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর কর্ম নিয়ে ফিরব। এখন প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশ আওয়ামী লীগের ওপর যদি রাজনৈতিক নিষেধাজ্ঞা থাকে বা দলটিকে কোণঠাসা করার চেষ্টা করা হয়, তবে এই প্রত্যাবর্তন কিভাবে সম্ভব? আনন্দবাজারের সাংবাদিকের এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা ইতিহাসের পাতা থেকে প্রমাণ টেনে এনেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরেও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব রকম চেষ্টা করেছিল, কিন্তু কি হয়েছিল? উল্টো আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে জনগণের মাঝে ফিরে এসেছে। যারা ভাবছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারি করে দলটিকে স্থায়ীভাবে শেষ করে দেওয়া যাবে, তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা কড়া বার্তা দিয়ে বলেন, যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করছেন তাদের আমি ইতিহাসের পাতায় চোখ রাখতে বলবো। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দলের শক্তির কথা মনে করিয়ে দিয়ে বলেন, আমাদের কোটি কোটি সমর্থক এবং লাখো নেতাকর্মী এখনো দেশেই রয়েছেন। প্রতিকূলতার মাঝেও আমার ছাত্রলীগের ছেলেরাই অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে। ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের যে অপশাসন চলছে তার বিরুদ্ধে আমাদের নেতা কর্মীরা ভেতরে ভেতরে সরব হচ্ছেন। শেখ হাসিনার স্পষ্ট কথা, আওয়ামী লীগ কোনো কৃত্রিম দল নয়, আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে, ফলে আমাদের ফিরে আসা অনিবার্য। এটা কিছু সময়ের ব্যাপার মাত্র। আমরা আরো সংগঠিত হয়ে আরো শক্তিশালী হয়ে ফিরব, আর এজন্য নীরবে আমাদের প্রস্তুতি চলছে। সাক্ষাৎকারের শেষ অংশে একটি নির্মম সত্যের মুখোমুখি হন শেখ হাসিনা। বর্তমানে আওয়ামী লীগের বহু নেতাকর্মী, প্রাক্তন সাংসদ ও মন্ত্রীরা দেশের বাইরে, এমনকি ভারতের কলকাতাতেও আশ্রয় নিয়েছেন। এই প্রসঙ্গে শেখ হাসিনা আবেগঘন অথচ বাস্তবসম্মত জবাব দেন। তিনি বলেন, আমাদের দলের কেউ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেননি। বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল, সেখানে প্রাণের ভয়ে প্রাণ বাঁচাতে অনেকেই দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। তিনি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে জানান যে বাংলাদেশে 600-র বেশি নেতা কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই চরম দমন পীড়নের কারণে দল সাময়িকভাবে কৌশলগত অবস্থান নিয়েছে, কিন্তু এটি স্থায়ী নয়। দর্শক, আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণের এই বিশেষ সাক্ষাৎকারটি বিশ্লেষণ করলে বোঝা যায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সমীকরণ বাইরে থেকে যতটা শান্ত বা একপাক্ষিক মনে হচ্ছে, ভেতরে ভেতরে পরিস্থিতি কিন্তু ততটাই জমজমাট। একদিকে প্রত্যর্পণের আইনি চাপ, অন্যদিকে শেখ হাসিনার নীরব প্রস্তুতি এবং মাথা উঁচু করে দ্রুত ফেরার অলৌকিক আত্মবিশ্বাস। ভারতের অবস্থানও এখানে স্পষ্ট। তারা শেখ হাসিনাকে হস্তান্তরের পক্ষে নয়। এখন দেখার বিষয়, আগামী দিনের বাংলাদেশের এই রাজনৈতিক দাবা খেলার জল কোন দিকে গড়ায়। আমরা নিশ্চয়ই সেটি দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং দৃঢ়ভাবে বলবো, আওয়ামী লীগ কাজে ফিরছে, শেখ হাসিনা ফিরছেন, নেতারা ফিরছেন, এতে কোনো সন্দেহ নাই। দিনের আলোর মতো পরিষ্কার। 2 বছর হয়ে গেছে, আর কত? আমি গত কয়েকদিন ধরে বলছি, গতকালকার ভিডিওতেও বলেছি যে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। শুধু আওয়ামী লীগারদের নয়, সাধারণ মানুষের, আমাদের মতো সাধারণ মানুষেরও দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। সেই জায়গায় আওয়ামী লীগ ফিরতেই হবে, এর কোনো বিকল্প কোনো উপায় নেই। আওয়ামী লীগ ফিরবেই। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি।